নমস্কার, হুগলি আজকে থেকে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটি নিবেদনে কেটিএস মল, জেলা সর্ববৃহৎ শপিং মল কেটিএস মল হুগলি। বর্ধমান এক্সাইজ ডিভিশনের ব্যান্ডেল ক্যাম্প অফিসে গাড়ির স্তূপে আগুন, চাঞ্চল্য এলাকায়। আদালতের পর পোস্ট অফিস বিস্ফোরণের হুমকি, মেলে চাঞ্চল্য। আসছে বিস্তারিত খবরে। বর্ধমান এক্সাইজ ডিভিশনের ব্যান্ডেল ক্যাম্প অফিসের স্তূপীকৃত গাড়িতে আগুন। আগুনের ভয়াবহতায় আতঙ্কিত জনসাধারণ। দীর্ঘ সময় পর অবশেষে ঘটনাস্থলে আসে দমকল বাহিনী। ব্যান্ডেল স্টেশনের অদূরে বর্ধমান এক্সাইজ ডিভিশনের ব্যান্ডেল ক্যাম্প অফিসের স্তূপীকৃত গাড়িতে আগুন। বৃহস্পতিবার বিকেলে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগুন লাগার প্রায় 40 মিনিট কেটে গেলেও দমকলের কোনো ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়নি। যার ফলে স্বভাবতই ক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকাবাসীরা। পঞ্চায়েতে বসেছিলাম, পঞ্চায়েতে জানলা দিয়ে কালো ধোয়া দেখতে পাই। আমি সঙ্গে সঙ্গে ছুটে আসি, এখানে দেখি আমি যখন ব্যাংকে আগুন টাওয়ারে আগুন ধরেছে, কিন্তু দেখতে পেলাম যে না, আমাদের এক্সাইজ ডিপার্টমেন্টের যত গাড়ি সেট করা ছিল সেই গাড়ি থেকে আগুনের লেলিয়ান শেখা উঠছে প্রচুর, প্রায় 150 গাড়ি। সেখানে সকলকে আমরা খবর দিই, বাজারে সমস্ত লোকরা ছিল তারা ছুটে আসে, সমস্ত লোক আছে, পুলিশ প্রশাসনকে খবর দিই, মিডিয়াতে খবর দিই, সবাইকে। আমাদের বিধায়ক ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া আছে, আমাদের চুচুড়া বিধানসভার যে ফায়ার ব্রিগেড ছেড়ে চলে গেছে বলা করে, আর আমাদের চন্দ্রনগর ফায়ার ব্রিগেড আসছে, অনেকটা পথ অতিক্রম করে আসতে হচ্ছে, কিন্তু ততক্ষণে আমাদের সব শেষ হয়ে গেল। ব্যান্ডেল বাজারে পুরো 150 গাড়ি পুরো ছাই, ভয়ঙ্কর বাস করছে, সিলিন্ডার আছে, এখানে রেশন ডিলারের দোকান আছে, ব্যাংকের আছে, ভয়ঙ্কর পরিস্থিতি। 1 ঘন্টার উপর হয়ে গেল ফায়ার ব্রিগেড নেই। আমার চুচুড়ার ফায়ার ব্রিগেড বলাগড়ে রয়েছে, চন্দননগরের ফায়ার ব্রিগেড আসবে, কোথায় আছে আই ডোন্ট নো, আমি জানি না। দাদা আমাদের ব্যাংকের কি করবো আমি? আপনি তো ওটাই বই তো বললে, এই তো বহুত কোশিশ কর। আমিও তো নিরুপায়, আমি বারবার ফোন করছি, বলছে চন্দননগর থেকে ফায়ার ব্রিগেড বেরিয়েছে, কোথায় ফায়ার ব্রিগেড আমি জানি না। যারা অফিসে ছিলেন এবং রাস্তায় যারা ছিলেন লোকাল এলাকাবাসী, তারা হঠাৎ করে আমরা জানতে পারি যে ওই কর্নারে আর কি আমাদের এন্টায়ার এক্সাইজ যে কমপ্লেক্সের কর্নারের দিকে হঠাৎ একটা আগুন শুরু হয় জ্বলতে, এবং সেই আগুনের তীব্রতাটা এতটাই বেশি ছিল যে সেটা ক্রমশ ছড়িয়ে পড়ে, এবং ছড়িয়ে পড়ার পরে স্থানীয় মানুষ তারা অসম্ভব রকম তৎপরতা দেখান, আর সঙ্গে সঙ্গে যারা দমকল বিভাগের কর্মী রয়েছেন তাদেরকে আমরা যোগাযোগ করি, তারাও অসম্ভব তৎপরতার সঙ্গেই আসেন, এবং এসে সেই আগুনটাকে আয়ত্তে আনা গেছে এখনও অবধি যা দেখতে পাচ্ছি। এবং তারপরে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা তো আগুন পুরো থামলে তবে জরিপ করে বোঝা যাবে, তার আগে তো বোঝা সম্ভব না। তবে এটা আমাদের হয়তো ভীষণই কপাল ভালো বলতে হবে যে কোনো কারুর মানে ব্যক্তিগত কোনো ক্ষতি হয়নি, মানুষের যে ক্ষতি আগুনের ক্ষেত্রে সেটা হয়নি, সেটা সত্যি আমাদের ভীষণ মানে কপাল ভালো এটা বলতে পারি, কারণ আগুন তো কারুর হাতে না, একটা দুর্ঘটনার অংশ এটা বলা যেতে পারে, এইটুকুই ঘটেছে এখানে। অফিসের যে মূল অফিস যেখানে আমরা অফিস করি আর কি, সেই অংশটায় কোনো আগুন ছড়াতে পারেনি, এবং তার জন্যও কিন্তু আমাদের যারা মানে অফিসের কর্মী এবং তার সঙ্গে স্থানীয় মানুষ এবং তার সঙ্গে যারা দমকল বিভাগের মানুষজন, তাদের যে অসম্ভব তৎপরতা, সেটার জন্যই অফিসটা বেঁচে গেছে। খানিকক্ষণ পর দমকলের 4টি ইঞ্জিন এসে উপস্থিত হয়। এরপরেই আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলে। শেষ খবর পাওয়া পর্যন্ত দমকল কর্মীরা তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণের কাজ করছেন। ঘটনা হয়েছে, খবর পেলাম কিছু গাড়ি টাড়ি রয়েছে, ক্যাব ম্যাটেরিয়াল রয়েছে, সেখানে কিছু আগুন লেগেছে। তো কথা শুনতে শুনতে আমরা তো 3খানা গাড়ি পাঠিয়েছি, এখন তো আগুন নিভেই গেছে মোটামুটি, আর কিছুক্ষণের মধ্যেই সব নিভে যাবে। জলের একটু ক্রাইসিস চলছে, জলটা পেয়ে গেলেই সমস্যাটাই ঠিক হয়ে যাবে। একটা কথা ছিল যে গাড়ি আসতে কারণ দেরিতে হবে, একটু দূর দূরান্ত থেকে গাড়ি নিতে হবে। একটা তো এখানে আরেকটা আগুন জ্বলছে, সেখানে তো দুটো গাড়ি কাজ করছে। সামনে যেগুলো হুগলি এবং আপনার চুচুড়া এবং
এই বাসবিরে ওরা তো কাজ করছে সামনে না, তো এগুলো তো আমাদের একটু আরেকটু দূর থেকে আনতো, শ্রীরামপুর থেকে এসছে, চন্দননগর, আরেকটা হুগলি থেকে আনা হয়েছে, একটু তো লেট হবে। মোট কটা গাড়ি আছে? দেখা যায় না, গাড়ি আবার ঘুরে আসতে হচ্ছে। এখানে 4টা গাড়ি আছে। অনেকটাই ছিল, যখন লেগেছিল তখন অনেকটাই ছিল, এখন তো আন্ডার কন্ট্রোল হয়ে গেছে, এখন ড্যাম্পিং ডাউন চলছে। ছোট রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে অস্থায়ী ঠিকা কর্মীদের রিলে বিক্ষোভ, পরিষেবা চালু রেখেই জারি আন্দোলন। হুগলি সদর শহর চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে অস্থায়ী ঠিকা কর্মীদের বিক্ষোভরত অস্থায়ী কর্মীদের অভিযোগ, দীর্ঘ 20-25 বছর ধরে হাসপাতালে পরিষেবা দেওয়ার পর একজন সিকিউরিটি সুপারভাইজার ও 5 জন হাউসকিপিং স্টাফকে বসিয়ে দেওয়ার চেষ্টা চলছে। তারই প্রতিবাদে পরিষেবা চালু রেখে অস্থায়ী ঠিকা কর্মীদের রিলে বিক্ষোভ আন্দোলন। অস্থায়ী কর্মীদের এই বিক্ষোভ আন্দোলনের খবর পেয়ে হাসপাতালে পৌঁছে কর্মীদের পাশে দাঁড়ান চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। মানুষের পেটে লাথি মারার সরকার নয়, আমাদের সরকার ক্ষমতায় আসার পর 2011 সাল থেকে আজ পর্যন্ত যারা যত অন্যায় করেছে, মানুষের সাথে অবিচার করেছে, কাউকে সরানো হয়নি। যে ইউনিয়ন করুন সবাইকে রাখা হয়েছে। অতএব কেউ যদি মনে করে কর্মচারীদের পেটে লাথি মারবে, তার পেটে লাথি পড়বে, জেনে রাখুন। সম্প্রতি ঠিকাদার বদল হয়েছে, তারপর থেকেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ অস্থায়ী কর্মী ইউনিয়নের হুগলি জেলার সভাপতি। এই অবস্থান বিক্ষোভের কারণ হচ্ছে আমরা সিকিউরিটি এবং হাউসকিপিংয়ে এখানে 114 জন কাজ করি। হঠাৎ করে দেখি মালিক পক্ষ হঠাৎ আমাদের একজন সিকিউরিটি সুপারভাইজার সহ আর 5 জন হাউসকিপিংকে সুপারের কাছে মেল করে পাঠিয়ে দেয় যে এরা কাজ করবে না। তার কারণ দর্শায় যে স্কুল সার্টিফিকেট, মেডিকেল এবং পুলিশ ভেরিফিকেশান। এবং আমরা দেখেছিলাম পুলিশ ভেরিফিকেশনে যা আমাদের জানিয়েছিল, আমরা অলরেডি করা শুরু করে দিয়েছি। বেশ কিছু আমরা হাতে পেয়েও গেছি, সেগুলো তাদেরকে দেওয়া হয়েছে, আর কিছু জমা আছে, সেগুলো আবার আসে, তারা নেয়নি। এই ক্ষেত্রে আবার কালকে দেখতে পেলাম, আজকে সকালে দেখছি যে আরও প্রায় 36-37 জনের আবারও একটা লিস্ট এসছে। এই লিস্টেও দেখছি সেম একই জিনিস করা আছে। যারা 20 থেকে 35 বছর তাদের যৌবন এখানে কাজ করে গেল, তাদেরকে আজকে তাদের শিক্ষার যোগ্যতার জায়গা থেকে এইগুলো দিতে বলা হচ্ছে। আমরা এগ্রি, আমরা নিশ্চয়ই আমাদের প্রতি বছরই আমাদের হাসপাতালে সুপার যারা দায়িত্বে থাকেন তারা আমাদেরকে মেডিকেল করান। আমাদের মেডিকেলটা সবসময় প্রতি বছরে করা হয় প্রত্যেক স্টাফে, তো সেই ক্ষেত্রে এটাও হয়েছে। তাই আমরা আমাদের দাবি এইটাই যে আমরা যারা পুরনো কর্মী আছি, এত বছর ধরে এখানে সেবা দিয়ে যাচ্ছি, কাজ করছি, কাজের কোনো গাফিলতি না। আমরা সুপারের কাছে গেছিলাম, অ্যাসিস্ট্যান্ট সুপারের সঙ্গে কথা হয়েছে যে আপনার কোনো অভিযোগ যে আমাদের কাজে অসন্তুষ্ট হয়েছেন, বললো না। তাহলে এই জিনিসগুলো কেন হচ্ছে? তাই আমরা চাইছি কর্তৃপক্ষ এবং মালিক পক্ষ এবং আমরা একটা দ্বিপাক্ষিক বৈঠক করে তার সমাধান সূত্র আমরা প্রত্যেকে পুলিশ ভেরিফিকেশান দেবো এবং তার সঙ্গে সঙ্গে আমরা মেডিকেলও দেবো। কিন্তু উনিরা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন না, মেল পাঠিয়ে দিচ্ছেন। তাই অবস্থায় আমাদের একটা অবস্থা যে এই ছেলেগুলো চিঠি এসছে মানে মাইনে পাবে না, মাইনে তারা পাবে না, তাহলে তাদের সংসারটা চলবে কী করে? প্রত্যেকের সাংসারিক। তো এরকম একটা জায়গায় আমাদের অলরেডি যিনি সুপারভাইজার আছে তিনি তো একটা অন্য পথ বেছে নেওয়ার অবলম্বন করেছে, তাকে আমরা বুঝিয়ে কাছে বসিয়ে রেখেছি। তো এই পরিস্থিতির মধ্যে তাই জন্য বাধ্য হয়ে আমাদের এই অবস্থান বিক্ষোভ। আমরা পরিষেবা বজায় রেখেছি। এই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আগেও আমরা কথা দিয়েছিলাম এবং রাজ্যবাসীর কাছে যত কষ্টই আসুক আমরা হাসপাতালে চোখের মণি মতো রক্ষা করে চলব। বিক্ষোভরত এক মহিলা অস্থায়ী ঠিকা কর্মী জানান, দাদা সুপারভাইজার তারা বললেন আমাদের সমস্যাটা এটাই হচ্ছে যে আমাদের এরকম সব কিছু জমা দেওয়ার পরও বলা হচ্ছে যে আমরা জমা দিইনি, তার জন্য আমাদেরকে একটা নোটিশ পাঠানো হয়েছে। তো আমরা তো জমা প্রত্যেক বছরই দিই, আমাদের যেরকমভাবে সিভিলে করানো হয় আমরা প্রত্যেক বছরই দিই। এখানে আমাদের কোনো গাফিলতি নেই, কিন্তু উনি যে এটা আমাদের নামে কমপ্লেন করেছে যে আমরা জমা দিইনি, আমাদের অনেকের নাম এসছে, তাতে আমরা খুব মানে কি বলবো, বলার আর ভাষা নেই। সবাইকেই বুঝতে পারছেন এখানে সবাই দাঁড়িয়ে আছে। আমরা এই অবস্থান বিক্ষোভের হাত ধরেছি, এবার চেষ্টা করছি দেখি কী করে আমাদের জন্য। যখন আমাদের টেন্ডার হয়েছে তখন দেখা যাচ্ছে এই 114 জনের জন্য এই টোটাল যে ভেন্ডার তিনি হচ্ছেন দাস ফেসিলিটি সার্ভিসেস, তার বাড়ি হচ্ছে প্রোপাইটার হচ্ছে আমাদের খড়দায়।
তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে আমাদের বিভিন্ন কারণে আমরা এই লাস্ট 4-5 মাস থেকে দেখছি, ডিসেম্বর মাসে আমাদের একজনকে টার্মিনেট করেছে, একজন কর্মবন্ধুকে। হ্যাঁ, তার যে কজগুলো দেখিয়েছে সেই কজগুলো সাফিসিয়েন্ট, তাকে টার্মিনেট করার মতো নয়। এই এন্ডে সুপারিনটেন্ডেন্ট থেকে তাকে কমিউনিকেশন করে তাকে রিকোয়েস্ট করা হয়েছে যে দিস ইজ নট দ্য ভ্যালিড গ্রাউন্ড, এই গ্রাউন্ডে একজন কর্মচারীকে এইভাবে ছাঁটাই করা যায় না, কিন্তু তারা তাকে ছাঁটাই করে দিয়েছে। তার নাম হচ্ছে নীরজ কুমার রাউত, স্ক্যাভেঞ্জিং পার্সোনাল। তারপরে ইন দি মেন টাইম 4-5 দিন পরে আমরা দেখছি যে আরও 5 জনের এগেনস্টে তারা আবার একটা টার্মিনেশন লেটার জারি করেছে। কি না, তারা পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট দিতে পারছে না। পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট তারা যেটা চাইছে, আমরা আইসি সাহেবের সঙ্গে আজকে কথা বললাম, এটা একটা লেন্দি টাইম। এই একটা শর্ট টাইমের মধ্যে এত বড় একটা পুল এবং সিস্টেমটা টোটালটাই অনলাইন, এই সিস্টেমটার মধ্যে কিন্তু তাদেরকে এই মুহূর্তে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট এত তাড়াতাড়ি দেওয়া সম্ভব নয়। তাহলে সেই জায়গায় কি দেখা যাচ্ছে যে এত শর্ট টাইমে যখন তাদের কাছে ফোর্স করা হচ্ছে এবং না দিতে পারার জন্য একজন বিধায়ক, তাদেরকে বলা হয়েছে যে বিধায়ক তাদেরকে রিকোয়েস্ট করেছেন যে এইভাবে একটা কর্মচারীর চাকরি খেয়ে নেওয়া যায় না। তো সেই জায়গায় দিয়ে দেখা যাচ্ছে তার পরবর্তী দিন রাত্রিবেলা মেসেজ আসছে এবং তারা চিঠি করে সুপারিনটেন্ডেন্টকে দিয়েছে, আপনারা দেখলে জানতে পারবেন। আরও 5টা আননোন ব্যক্তি যারা আমার হাসপাতালের এমপ্লয়ি নয়, তাদের নাম ফোর্স করে, ইনক্লুডিং আমার ওয়ান সুপারভাইজার, তাদেরকে 5 জন কর্মবন্ধু যারা বিগত 10 থেকে 15 বছর ধরে কাজ করছে, তাদেরকে টার্মিনেট করে দেওয়া হয়েছে এবং তাদের জায়গায় তারা কাজ করবে। এইভাবে তো হয় না। এইভাবে যদি কর্মচারীকে যদি ছড়িয়ে দেওয়া হয়, তার ইএসআই আছে, ইপিএফ আছে এবং তার প্রত্যেকটা পরিবার আছে, 399 টাকা করে একটা মিনিমাম ওয়েজেস পায় অ্যাজ পার লেবার কমিশন অ্যাক্টে। দেখা গেছে বিভিন্ন রকম অভিযোগ আমাদের কাছে জমা পড়েছে সুপারিনটেন্ডেন্টের কাছে, কারো কাছ থেকে 200 টাকা, কারো কাছ থেকে 400 টাকা করে তারা এগুলোকে কেটেছে। এই ছোট্ট আয়ের মধ্যে থেকে তারা, এত পরিশ্রমের মধ্যে থেকে তারা জীবিকা তাদের চালাচ্ছে, পরিবার চালাচ্ছে, তাদের মধ্যে থেকে এইভাবে টাকাগুলো কাটা হয়েছে। তারা বিভিন্ন সময় চেষ্টা করছে বিভিন্নভাবে কোনোভাবে যাতে এই জায়গাটাকে আটকে কোনো রকমভাবে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে তাদের থেকে টাকা কাটার অবহিত করা যায়। তো সেক্ষেত্রে তাদেরকে একটা পরিষ্কার বার্তা দেওয়া গেছে যে ডিস্ট্রিক্ট হাসপাতালের 114 জন এমপ্লয়ির যে মিনিমাম ওয়েজেস তাদেরকে টাইম টু টাইম দিতে হবে, ইএসআই, ইপিএফ দিতে হবে, বছরে 2 বার তাদের ড্রেস দিতে হবে, সিকিউরিটিদেরকে তাদেরকে জুতো দিতে হবে, তাদের যে হাসপাতালের টোটাল ক্লিনিং ইকুইপমেন্টসগুলো আছে যেগুলো তারা অ্যাজ পার এগ্রিমেন্ট তারা সাপ্লাই করেনি, তো সেই এগ্রিমেন্টটা তারা ব্রিচ করেছে। তারা উইদিন স্টিপুলেটেড টাইমের মধ্যে তারা ডিস্ট্রিক্টের সুপারিনটেন্ডেন্টের সঙ্গে তারা কন্ট্যাক্ট করেনি, মুভ করেনি, সেই লেটার পর্যন্ত আমাদের রয়েছে। আমরা 12খানা চিঠি, আমরা একটা ফাইল হয়ে গেছে, যে চিঠিটা আমরা আমাদের হায়ার অথরিটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি টাইম টু টাইম যে এই কর্তৃপক্ষ যদি এইভাবে চলে আর এই ভেন্ডার যদি এইভাবে কাজ করে, তাহলে আমার হাসপাতালের পরিবেশ নষ্ট হবে, পেশেন্ট সার্ভিস অ্যাফার্ড হবে, আফটার অল আমার গভর্নমেন্টের ভাবমূর্তি নষ্ট হবে। তো কোনো একটা জায়গায় মনে হচ্ছে এই যে দাস ফেসিলিটি সার্ভিস, সে আমার গভর্নমেন্টের ভাবমূর্তি নষ্ট করার জন্য, ওভারঅল আমার হাসপাতালের ফেসিলিটির, ইমামবাড়া ডিস্ট্রিক্ট হাসপাতালের নাম নষ্ট করার জন্য এরকম একটা নোংরা খেলা তারা খেলছে। রিপোর্ট হুগলি আজকে। এসআইআর এর কাজে বিচারক নিয়োগ, ভোগান্তিতে পড়ছেন সাধারণ বিচার প্রার্থীরা। হুগলির জেলা জজ কোর্টে চুঁচুড়া আদালতেরও একই চিত্র ধরা পড়ল। এসআইআর এর কাজে বিচারক নিয়োগ, ভোগান্তিতে পড়ছেন সাধারণ বিচার প্রার্থীরা। হুগলির জেলা জজ কোর্ট চুঁচুড়া আদালতেও একই চিত্র। জেলা জজ সহ অতিরিক্ত জেলা বিচারকরা এসআইআর এর কাজে নিযুক্ত হওয়ায় চুঁচুড়া আদালতের সব কক্ষে কাজ বন্ধ। 2 নম্বর কোর্টে ছিল, 2 নম্বর কোর্টে সাহেব আসেননি, তার জন্য আমাদের উকিলবাবু 3 নম্বর কোর্ট থেকে ওটা কাজটা করে দিয়েছে। হচ্ছে জায়গা নিয়ে ওখানে আজকে বেড়া ঘেরাঘিরি সব কিছুই করেছে। ওখানে প্রধানকে নিয়ে গিয়ে তৃণমূলের প্রধান পর্যন্ত গিয়ে ওখানে ঘিরাঘিরি করে দিল, পার্টির লোক নিয়ে গিয়ে সব কিছু করে দিয়ে যাবে। ওই জন্য আমি কোর্টে যে ডিগ্রি পেয়েছিলাম বলে আবার কোর্টে ছুটে গেছি, স্যার নেই। কি বললো স্যার? এখন নেই, এখন কোনো কাজ নেই, কলকাতায় আছে স্যার। কবে হবে? এখন এই 28 তারিখের পর। আর থার্ড কোর্টে বিচারক রয়েছেন, বাকি কোর্টে কাজ না হওয়ায় ফিরে যাচ্ছেন বিচার প্রার্থীরা। বিজেপির আইনজীবী স্বপন পাল জানান, সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে তা একদম সঠিক, আরো আগে দিলে ভালো হতো। ভোটার তালিকায় ভুয়ো ভোটার ঢোকানোর চেষ্টা করছে রাজ্য সরকার, তাই বন্ধ হবে। দেখুন, কাজ হচ্ছে না এরকম কোনো বিষয় নেই। হতে পারে কোনো একজন ম্যাজিস্ট্রেট আসেনি, অন্য ঘরের সে দায়িত্ব চার্জে আছে, তার ঘর থেকে কাজ হচ্ছে। সব থেকে বড় কথা, যদিও সামান্য অসুবিধে ক্লায়েন্টদের হয় বা বিচার প্রার্থীদের হয়, সকলে এটা মেনে নিচ্ছে, কারণ এই যে সুপ্রিম কোর্টের যে জাজমেন্টটা আছে, এটা একটা ঐতিহাসিক জাজমেন্ট। দেশকে বাঁচাবার জন্য, পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য, পশ্চিমবঙ্গকে পশ্চিম পাকিস্তান হওয়া থেকে বাঁচানোর জন্য
পশ্চিমবঙ্গকে অনুপ্রবেশ মুক্ত করার জন্য এবং সবথেকে বড় কথা পশ্চিমবঙ্গকে রঙিলা মুক্ত করার জন্য এবং যে অবৈধ ভোটার, ভুয়ো ভোটার, জালি ভোটার, মৃত ভোটারে ভরে গেছে ভোটার লিস্টে, সেই থেকে মুক্ত হওয়ার জন্য যে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন সেটা একটা ঐতিহাসিক রায়। তৃণমূলের আইনজীবী নির্মাল্য চক্রবর্তী বলেন, কোর্টের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। কালকে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তাতে প্রায় সব বিচারক এসআইআর এর কাজ করছেন। বিচার ব্যবস্থা নিরপেক্ষ, তাই এটা ভালো হয়েছে। স্বচ্ছতার দাবি মুখ্যমন্ত্রীও করেছিলেন। এটা প্রকৃত সত্য ঘটনা যে আমাদের স্বাভাবিক কাজকর্ম কোর্টের ব্যাহত হচ্ছে, কেননা আমাদের আগে প্রাথমিকভাবে যে অর্ডারটা এসেছিল তাতে মাননীয় জেলা জজ সহ অতিরিক্ত জেলা জজদেরকে প্রাথমিকভাবে নেওয়া হয়েছিল। দিনকে দিন আপনারা জানেন, কালকেও মহামান্য সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে যেখানে বলেছে সিভিল জাজ জুনিয়র ডিভিশন, অর্থাৎ যারা কিছুদিন 10 বছর সার্ভিস করেছে তারা থেকে শুরু করে একদম নিম্ন মানে যারা এই কিছুদিন আগে সার্ভিসে ঢুকেছে কিন্তু তাদের 3 বছরের এক্সপিরিয়েন্স হতে হবে। সুতরাং সামগ্রিকভাবে বিচার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু কিছু করার নেই। একটা কথা আছে, আইনজীবী শুভদীপ দাসের প্রসঙ্গে বলেন, এমনিতেই বিচারক কম, তার উপর এসআইআর এর কাজে বিচারকরা চলে যাওয়ায় আদালতে আসা বিচার প্রার্থীরা হয়রানির সম্মুখীন হচ্ছেন। ভারতবর্ষ এমন একটা দেশ যার বিচার ব্যবস্থা যা থাকা উচিত জনসংখ্যা সাপেক্ষে অলওয়েজ তার থেকে অলরেডি বিচার ব্যবস্থা অনেকটা পিছিয়ে আছে। আপনারা জানেন যে চুঁচুড়া কোর্টের যে পরিধি তার তুলনায় অলরেডি প্রত্যেকটা বিচারক ওভারলোডেড। এক একটা বিচারককে দিনে 100টা 150টা করে হিয়ারিং শুনতে হয় সিজিএমকে। এছাড়াও যা চাপ আছে চুঁচুড়া কোর্টের ওপরে সেই তুলনামূলকভাবে বিচারক নেই। চুঁচুড়া কেন, গোটা ভারতবর্ষের কোনো কোর্টেতেই নেই। সুপ্রিম কোর্টের ওপরেও যা প্রেশার আছে, সুপ্রিম কোর্টের যে জাজ থাকার কথা, জাজ ক্যাপাসিটি থাকার কথা, সেটা নেই। এইবার সেই রকম জায়গাতে আজকে যদি বিচারকদেরকে এইভাবে তুলে নেওয়া হয়, আলটিমেটলি কিছু হবে না, সাধারণ মানুষগুলো হ্যারাস্ট হবে। যারা বিচারের আশায় অলরেডি যে মামলা আমাদের আইনে আছে যে 1 বছর 2 বছরের মধ্যে সমাধান হয়ে যাওয়ার কথা, চুঁচুড়া কোর্টে কেন, সারা ভারতবর্ষে যে কোনো কোর্টে গিয়ে বিচার ব্যবস্থা ডিলে হওয়ার কারণে সেই বিচার অলরেডি সে পায় 5 বছর 7 বছরের মাথাতে। এইবার যদি এইভাবে জজেদের আনঅ্যাভেলেবিলিটি থাকে, তারা যদি অ্যাভেলেবেল না থাকে, তাহলে বিচার ব্যবস্থা আরো ডিলে হবে। যে মানুষগুলো বিচারের আশায় আজকে দেখছেন কোর্ট চত্বরে ঘুরছে, তারা আরো 10 বছরেই একইভাবে ঘুরবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শাহগঞ্জ বকুলতলা রথতলা অঞ্চলের একটি বাড়ি থেকে উদ্ধার চন্দ্রবোরা। সর্ববিশেষজ্ঞ চন্দন ক্লেমেন্ট সিং সাপটিকে উদ্ধার করেন। বর্তমানে স্বস্তিতে স্থানীয়রা। শাহগঞ্জ বকুলতলা রথতলা অঞ্চলের একটি বাড়ি থেকে উদ্ধার হলো চন্দ্রবোরা। সর্প বিশেষজ্ঞ ব্যান্ডেলের বাসিন্দা চন্দন ক্লেমেন্ট সিং সাপটিকে উদ্ধার করেন। জানা গিয়েছে, 2 দিন ধরে সাপটিকে দেখা যাচ্ছিল ওই এলাকার গঙ্গার ধার সংলগ্ন একটি বাড়ির সামনে। আতঙ্কিত হয়ে স্থানীয়রা এরপরেই খবর দেন চন্দন ক্লেমেন্ট সিংকে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে এদিন ওই সাপটিকে উদ্ধার করেন চন্দন বাবু। এ প্রসঙ্গে তিনি বলেন, এই সময়টি বিশেষত সাপেদের প্রজননের সময়, সেই জন্যই সাধারণত জায়গা খুঁজে বেড়ায় তারা। তবে চন্দ্রবোরা একটি বিষাক্ত সাপ, তাই মানুষকে সচেতন হতে হবে। শাহগঞ্জ বকুলতলা রথতলা অঞ্চলে একটি চন্দ্রবোরা সাপ প্রায়শই ঘরের মধ্যে চলে আসছে এবং তারা এবং মাঝে মধ্যে যখন তাদের দেখছে নিচের দিকে চলে যাচ্ছে এবং তারা দেখতে পেয়ে আমার সঙ্গে ফোনে যোগাযোগ করে। আমি এসে সাপটিকে ধরি। এই সাপটা হচ্ছে চন্দ্রবোরা এবং খুবই বিপজ্জনক সাপ, কারণ খুব অ্যাগ্রেসিভ ছিল সাপটা। আর এই সময় হচ্ছে ওদের বাচ্চা রিলিজ করার টাইম, ফলে খুব সাবধান সতর্কতার মধ্যে থাকা উচিত। তবে কোনো রকম আঘাত নয়। অন্যদিকে এ প্রসঙ্গে ওই বাড়ির বাসিন্দারা জানান, সাপটিকে দেখে প্রথমে আতঙ্কিত হয়ে পড়েছিলেন, তবে সর্ববিশেষজ্ঞ চন্দন ক্লেমেন্ট সিং এসে সাপটিকে উদ্ধার করায় বর্তমানে স্বস্তিতে তারা। আমরা 2 দিন যাবত দেখছি আমাদের এই গঙ্গার ধারে সাপটা দেখা যাচ্ছিল, দিয়ে বারবার ঘরের সামনেতে চলে আসছিল। এবার তাই আমার ভাই যাই হোক এই আপনাদের খবর দিয়েছে যে সাপটা এরকম বারবার দেখা যাচ্ছে। একবার না, ওটা বারবার আসছে আবার চলে যাচ্ছে। আর অনেকক্ষণ ধরে, আজকে ওরা 40 মিনিট ধরে এক জায়গায় ছিল। 40 মিনিট ধরে এক জায়গায় থাকার পর এটা সাপ বলতে আমার সব বাড়ির সবাই বলছে যে এটা চন্দ্রবোরা সাপ। এবার সেটা সঠিক তো জানি না। শাহগঞ্জ বকুলতলায় রথতলার গঙ্গার ধারে নিচে আর কি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
হুগলি গ্রামীণ পুলিশের সিঙ্গুর থানা ও চন্দননগর পুলিশ কমিশনারেটের ভদ্রেশ্বর থানার বিলকুলি ও নয়াপাড়ায় একাধিক দোকান ও বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য। ঘটনার তদন্তে পুলিশ। হুগলি গ্রামীণ পুলিশের সিঙ্গুর থানা ও চন্দননগর পুলিশ কমিশনারেটের ভদ্রেশ্বর থানার বিলকুলি ও নোয়াপাড়ায় কাপড়ের দোকান, মুদির কারখানা, সোনার দোকান ও ওষুধের দোকান সহ একাধিক বাড়িতে চুরির ঘটনা। পরপর 7টি দোকান ও বাড়িগুলিতে চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে ভদ্রেশ্বর ও সিঙ্গুর থানার পুলিশের আধিকারিক এবং গোয়েন্দা বিভাগের পুলিশ আধিকারিকেরা। এ প্রসঙ্গে বাড়ির মালিক রাজকুমার সেনাপতি ও অন্যান্যরা জানান, ঘটনা ঘটেছিল সকালবেলা হইচই, শুয়েছিলাম সকালবেলা, তো বাড়ির বউ বললো যে দেখো আমাদের ঘরটা কি আছে, এসে দেখে সব তালামালা ভাঙা। নিচে দেখলাম যে 3টে আলমারি ভাঙা, উপরে উঠে এসে দেখলাম শোকেস আলমারিটা ভাঙা আছে, সোনা দানা টাকা পয়সা কিছুই নেই, সব নিয়ে চলে গেছে। রূপোর জিনিসগুলো কিছু বিছানায় রেখে গেছে। একটা 10 গ্রামের চেন ছিল, 26,500 টাকা ছিল, কানের ছিল 1 জোড়া, আর 3 সেট নাকছাবি ছিল, কিছুই নেই, শুধু রূপোর জিনিসগুলো রয়েছে। আমার যা জানা এখন 1টা 2টো, ওদিকে আমার 5-6টার ওপর হয়েছে। কটা বাড়ি গেছে? কটা বাড়িতে? একটা বাড়িতে হয়েছে। একটা বাড়ি কি করে জানলেন আপনারা? সকালবেলা এসে জানলাম। হ্যাঁ, তালা নামানো আছে, তালা সবই ঠিক ছিল, কিন্তু এটা কেটে দিয়েছিল। কি ছিল? মুখটা কেটেছিল, লকারের এই জিনিসটা কেটে দিয়েছিল। আচ্ছা আচ্ছা। আজকে রাত্রেবেলা মোটামুটি আন্দাজ হচ্ছে 2টো নাগাদ চুরি করেছে। আমি সকালে বেলা 5টায় দোকান খুলেছি, তখন দেখি হচ্ছে তালা ভাঙা, শাটারটা অর্ধেকটা নামানো আছে, শাটারটা তুলে দেখি দোকানে চুরি হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে আদালতের পর পোস্ট অফিস, বিস্ফোরণের হুমকি, মেলে চাঞ্চল্য। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. ফিরে এলাম বিরতির পর। চৌচুড়া আদালতের পর এবার পোস্ট অফিসে বোমা আতঙ্ক। চৌচুড়া শ্রীরামপুর আরামবাগে হুমকি মেল ঘিরে চাঞ্চল্য। দুদিন আগেই রাজ্যের বিভিন্ন আদালতে আরডিএক্স দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ইমেল ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল। সেই আতঙ্ক কাটতে না কাটতেই এবার বোমার হুমকি এলো পোস্ট অফিসে। চুচুড়া হেড পোস্ট অফিস এবং শ্রীরামপুর ও আরামবাগ পোস্ট অফিসে একই ধরনের হুমকি মেল পৌঁছানোর খবর মিলেছে। অর্থাৎ যে সমস্ত পোস্ট অফিসে পাসপোর্ট পরিষেবা চালু রয়েছে সেখানেই ওই মেল গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ইমেলে আরডিএক্স বিস্ফোরণের হুমকি দেওয়া হয়। বিষয়টি জানাজানি হতেই মুহূর্তের মধ্যে চুচুড়া ও শ্রীরামপুর পোস্ট অফিস চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে কর্মীরা দ্রুত ভবন খালি করে বাইরে বেরিয়ে আসেন। পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়। রিনিউ করতে এসে আমার একটা ডকুমেন্টস পেন্ডিং হয় এবং সেটা আমি সাইবার ক্যাফে থেকে কমপ্লিট করে এসে প্রথম চেয়ারে যিনি ছিলেন ওনার কাছে আমার কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি করছিলাম এবং সেকেন্ড চেয়ারে যিনি আছেন ওনার কাছে আমার ফাইনালি কাজ কমপ্লিট হবে। ঠিক সেই সময় একজন এসে একটি মেলের কপি জানান যে পাসপোর্ট অফিসে নাকি বোম আছে, 1:15 নাগাদ নাকি ওটি ব্লাস্ট হওয়ার ব্যাপার আছে, মানে আমি যেটুকু শুনলাম। এবং তৎক্ষণাৎ ওনারা আমাদের বাইরে যেতে বললেন এবং বন্ধ করেছে। পরের কাছ থেকে একটা ফোন কল এলো, প্লাস একটা মেল আইডি এলো যে পাসপোর্ট অফিসে পিওপিএসকে যে অফিসটা আছে সেই অফিসে আরডিএক্স আছে।
এবং সেটা 1:15 থেকে 2টোর মধ্যে সেটা বাস্ট হতে পারে। সেই জন্য আমাদেরকে বলা হলো যে 2টো থেকে সমস্ত অফিস ভ্যাকেট করে দেয় এবং পুলিশকে ইনফর্ম করা। আমরা সেই অনুযায়ী ট্রাই করেছি, আমরা সঙ্গে সঙ্গে পুলিশকে ইনফর্ম করেছি, কন্ট্রোলে ফোন করেছি, আর মেলের কপি সহ একটা চিঠিও সঙ্গে সঙ্গে পৌঁছে দিয়েছি। স্যার মেলটা কোথা থেকে? একটা RPO থেকে এসেছে, রিজিওনাল পাসপোর্ট অফিস থেকে এসেছে। আপনাদের কাছে পাঠানো হয়েছে? আমাদের কাছে না, ওয়েস্ট বেঙ্গলের যত POPSK আছে, পোস্ট অফিস, পাসপোর্ট সেবা কেন্দ্র আছে, সমস্ত সমস্ত জায়গাতেই এবং সমস্ত জায়গাতেই একই অপারেশন চলছে। হ্যাঁ, আমরা সঙ্গে সঙ্গে পুলিশকে দিয়েছি, আমরা অফিস ভ্যাকেট করে দিয়েছি, পাসপোর্ট অফিস সঙ্গে সঙ্গে লক অ্যান্ড কি করে দেওয়া হয়েছে, কাস্টমারদেরকে বলে দেওয়া হয়েছে এই কেস হয়েছে, দেখা যাচ্ছে সবই চেক করছেন, যতক্ষণ ক্লিন চিট দিচ্ছেন ততক্ষণ তো আমরা ভেতরে ঢুকতে পারছি না, কাস্টমারকে আমরা ভেতরে আতঙ্কিত তো ডেফিনেটলি। স্যার কয়েকদিন একই মেসেজ এসছে, একই মেসেজ এসছে। আমরা কিছু বলতে পারবো, এটা পুলিশ বলতে পারবো। রামপুরে পোস্ট অফিস সংলগ্ন একটি বাচ্চাদের স্কুলেও বোমা সংক্রান্ত খবর পৌঁছয়। খবর ছড়িয়ে পড়তেই অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। অনেকে তড়িঘড়ি স্কুলে পৌঁছে সন্তানদের নিয়ে বাড়ি ফিরে যান। চুঁচুড়ার পাসপোর্ট অফিস ও হেড পোস্ট অফিসের কাজ আপাতত বন্ধ রাখা হয়েছে। চন্দননগর পুলিশ কমিশনারেটের স্পেশাল ব্রাঞ্চ ও বম্ব স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়। গোটা এলাকা ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশেই একদম দেখলাম পোস্ট অফিস রয়েছে, কি শুনলেন তখন? শুনলাম, আমরা আধ ঘন্টা আগে শুনলাম যে পোস্ট অফিসে নাকি টাইম বোম রাখা হয়েছে। তো চারিদিক সাদা পোশাকের পুলিশের এরকম ঘিরে ধরেছে। যেহেতু এটা বাচ্চাদের স্কুল, আমাদের ছুটি দিতেই হবে, কিছু করার নেই। ওই জন্য এই তো স্কুল ভিতরে পাশেই, একদম পোস্ট অফিসের পাশেই স্কুল। হ্যাঁ, আমরা স্বল্প সঞ্চয় মিনিস্টার ফিনান্সের এজেন্ট পোস্টাল। আমরা সকালে যখন 11:15 কাজ করছি পোস্ট অফিসে, তো পোস্টমাস্টার নির্দেশ দিলেন যে একটা ইমেল এসছে অ্যাফেয়ার্স থেকে যে পোস্ট অফিসে বোম রাখা আছে বা যাই হোক কিছু রাখা আছে। তার জন্য আমরা খুবই কাগজপত্র গুটিয়ে ছুটে বেরিয়ে চলে এসেছি। মাস্টারমশাই পোস্ট অফিস খালি করে দিয়েছেন এবং চারিদিকে সারাউন্ড পুরো পুলিশের আওতায় চলে গেছে। তারা ঘিরে একদম পোস্টিংয়ে বসে গেছেন, আর বোম স্কোয়াডের লোকও হয়তো এসছে। আমরা খুবই আতঙ্কের মধ্যে আছি, জানি না এখন, খুব খবরটা হঠাৎ পেয়েছি, এই খবরে আমরা খুব আতঙ্কিত। প্রাথমিকভাবে পুলিশ এই হুমকি ইমেলকে ভুয়ো বলেই সন্দেহ করলেও কোনো ঝুঁকি না নিয়ে সব দিক খতিয়ে দেখা হচ্ছে। ইমেলের উৎস খতিয়ে দেখছে সাইবার শাখা। ঘটনার জেরে সাধারণ মানুষের মধ্যে নতুন করে তৈরি হচ্ছে উদ্বেগের। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ভোট প্রচারে চুঁচুড়া আদালতে বৈশায়ন চট্টোপাধ্যায়। আইনজীবীদের সাথে এদিন সৌজন্য সাক্ষাৎ সারেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। ভোট প্রচারের অঙ্গ হিসাবে চুঁচুড়া আদালত চত্বরে হাজির হলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বৈশায়ন চট্টোপাধ্যায়। এদিন তিনি আদালতের বিভিন্ন বিভাগের আইনজীবীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও পরিচয় পর্ব সারেন। চুঁচুড়া আদালতে উপস্থিত হয়ে বৈশায়ন চট্টোপাধ্যায় আইনজীবী সমাজের সঙ্গে সংক্ষিপ্ত আলাপচারিতা, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক প্রক্রিয়ায় আইনজীবীদের ভূমিকা এবং নির্বাচনী সময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন। আইনজীবীদের মতামত ও প্রস্তাব মনোযোগ দিয়েও শোনেন তিনি। এদিনের কর্মসূচিতে আদালত চত্বরে উপস্থিত আইনজীবীদের সঙ্গে পৃথকভাবে কথা বলেন। পাশাপাশি তিনি জানান, সাধারণ মানুষের স্বার্থে আইন ও প্রশাসনের সমন্বয় আরো জোরদার করা জরুরি। প্রসঙ্গত আসন্ন নির্বাচনের আগে বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ কর্মসূচির অঙ্গ হিসেবেই চুঁচুড়া আদালতে এই উপস্থিতি বলে দলীয় সূত্রে খবর। তৃণমূল কংগ্রেস নেতৃত্বের তরফে জানানো হয়েছে, জনসংযোগের এই ধারাবাহিক প্রচেষ্টা আগামী দিনেও অব্যাহত থাকবে। আবেদন করতে এসেছি চুঁচুড়া কোর্টের লয়ারদের কাছে, ডিস্ট্রিক্ট কোর্টের লয়ারদের কাছে। আসন্ন বার কাউন্সিল নির্বাচনে আমি প্রার্থী, আমার সিরিয়াল নাম্বার 19। এই সিরিয়ালে আমাকে প্রথম পছন্দের ফার্স্ট প্রেফারেন্স 1 লিখে আমাকে সমর্থন করার জন্য। আমাদের তৃণমূল কংগ্রেসের একটি প্যানেল আছে, তাতে 23 জন প্রার্থী আছে, 18 জন পুরুষ আর 5 জন মহিলা অ্যাডভোকেট। আমি সকলের জন্যই অ্যাপিল করছি, তার সঙ্গে আমি আমার নিজের অ্যাপিলটাও রাখছি যে আমাকে আপনারা মনোনীত করুন, নির্বাচিত করুন। গতবার আপনারা নির্বাচিত করেছিলেন, আমরা আমাদের যথাসাধ্য কাজ করেছি লয়ারদের জন্য। আগামী দিন যদি আমাকে নির্বাচিত করেন, আমি আমার তরফ থেকে সমস্ত কাজ করবার প্রতিশ্রুতি দিচ্ছি, অঙ্গীকার করি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ছেচল্লিশতম সাব জুনিয়র জাতীয় ভলিবল চ্যাম্পিয়নশিপ শুরু হলো পোলবায়।
ছেচল্লিশতম সাব জুনিয়র জাতীয় ভলিবল চ্যাম্পিয়নশিপ শুরু হলো হুগলির পোলবায়। পোলবা স্পোর্টস একাডেমির পরিচালনায় ভারতের বিভিন্ন রাজ্য থেকে বালক বালিকারা ভলিবল খেলায় অংশগ্রহণ করছে। পোলবা একাডেমি প্রাঙ্গণে 24শে ফেব্রুয়ারি আয়োজিত এই প্রতিযোগিতা সমাপ্ত হবে আগামী 1 মার্চ। ভারতের 28টি রাজ্যের সাব জুনিয়র ভলিবল বালক বিভাগে এবং বালিকা বিভাগে 24টি দল খেলায় অংশ নিচ্ছে। জাতীয় ভলিবল খেলা প্রাঙ্গণে উৎসুক ক্রীড়াপ্রেমী মানুষকে ভিড় জমাতে দেখা যাচ্ছে। ওয়েস্ট বেঙ্গল ভলিবল অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে এই ভলিবল খেলার সাথী হয়েছে হুগলি জেলা ভলিবল অ্যাসোসিয়েশন। এ প্রসঙ্গে পোলবা স্পোর্টস একাডেমির কর্মকর্তারা জানান, 46 সাব জুনিয়র ন্যাশনাল ভলিবল গেমস আজকে আমাদের পোলবা স্পোর্টস একাডেমি ময়দানে হচ্ছে। এই ন্যাশনাল গেমসটা ওয়েস্ট বেঙ্গল ভলিবল অ্যাসোসিয়েশন পোলবা স্পোর্টস একাডেমিকে দেয়। এখানে টোটাল পার্টিসিপেট হচ্ছে 59টা টিম, টোটাল 29টা রাজ্যে। আমরা স্পোর্টস একাডেমির তরফ থেকে যতখানি সম্ভব চেষ্টা করেছি যাতে প্রত্যেকটা রাজ্যে খেলোয়াড়, কোচ এবং ম্যানেজাররা আনন্দ পায়, তার প্রচেষ্টা আমরা চালিয়ে গেছি। আমি পোলবা স্পোর্টস একাডেমির সভাপতি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আজ সেই আবহাওয়ার খবরে গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 20 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 80%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। বর্ধমান এক্সাইজ ডিভিশনের ব্যান্ডেল ক্যাম্প অফিসে গাড়ির স্তূপে আগুন, চাঞ্চল্য এলাকায়। আদালতের পর পোস্ট অফিস, বিস্ফোরণের হুমকি, মেলে চাঞ্চল্য। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।